সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এই দুর্যোগের সময় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ বাসায় অবস্থান করছো এবং এই সময়টাকে তোমরা লেখাপড়ার কাজে লাগাচ্ছ। তোমাদের দেওয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। পরিস্থিতির কারণে তোমাদের ক্লাস নিতে পারছি না, তাই অত্যন্ত দুঃখের সঙ্গেই অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। আশা করি অতি শীঘ্রই এই কোভিড-19 ভাইরাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন এবং সরাসরি তোমাদের ক্লাস নিতে পারব। দূর দূরান্ত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আসো সবাইকে ফরিদনগর অনলাইন ক্লাসের জন্য স্বাগত। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে যুক্ত থাকবে। তোমাদের সঙ্গে আমি আছি রোজিনা পারভিন, সহকারী শিক্ষক, ফরিদনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শিক্ষা নাটক। যাই হোক, তোমাদেরকে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বাদশ অধ্যায়ের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমরা নিজ ক্লাসে অবশ্যই বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জেনে এসেছি। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কি কি? বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির কাছ থেকে আমরা যে সম্পদগুলো পেয়ে থাকি সেগুলোই হলো আমাদের প্রাকৃতিক সম্পদ। মানুষ প্রকৃতি থেকে এসব সম্পদ আহরণ করে থাকে। এই সম্পদগুলো আমরা যদি পরিকল্পিতভাবে ব্যবহার করে থাকি তাহলে আমরা দেশের উন্নতি লাভ করতে পারব। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো হলো মাটি, পানি, বায়ু, গাছপালা, খনিজ সম্পদ ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আলোচনা করা যাক মাটি। মাটি থেকে আমরা কি কি এই সম্পদগুলো পেয়ে থাকি? মাটি, মাটি মাটি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এই যে সম্পদ, বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলই সমতল ভূমি। এই সমতল ভূমিগুলো খুবই উর্বর। এই উর্বর জমিতে আমরা বিভিন্ন রকমের ফসল উৎপাদন করে থাকি। এই ফসলগুলো হলো ধান, পাট, আখ, ভুট্টা, ইক্ষু, বাদাম, বিভিন্ন রকমের রবি শস্য। তাছাড়াও এই মাটি থেকে আমরা বিভিন্ন রকমের খনিজ সম্পদও পেয়ে থাকি। মাটির বাংলাদেশের দেশের 10 ভাগের 1 ভাগ পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলেও প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। এখন আমরা আলোচনা করব নদ নদী। নদ নদী বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে অনেক ক্ষেত্রে ছোট বড় নদ নদী রয়েছে। এই নদীতে আমরা প্রচুর পরিমাণে মিঠা পানির মাছ পেয়ে থাকি এবং নদীর পথে অনেক মালামাল বহনের সুবিধা রয়েছে। বাংলাদেশে এমনও কতগুলো অঞ্চল রয়েছে সেসব অঞ্চলে শুধুমাত্র নদীপথ রয়েছে। সেসব এলাকায় আমাদের কোনো স্থলপথের যোগাযোগ নেই। এই নদী পথে মালামাল ও অন্যান্য যাতায়াত ব্যবস্থা আমাদের নদীর সম্পদ গড়ে উঠেছে। তাছাড়াও আমাদের এই নদীতে মিঠা পানির নদীতে মাছ জেলেরা ধরে প্রচুর বিদেশে রপ্তানি করে এই মাছ আমাদের অর্থকারী খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। তাছাড়াও এই নদীতে বিদ্যুৎ প্রবাহ, পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তাছাড়াও নদীতে বিভিন্ন রকমের আমরা সামুদ্রিক মাছও আমাদের চাহিদা পূরণে পেয়ে থাকি। খনিজ সম্পদ, তাহলে
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খনিজ সম্পদ, বাংলাদেশে কি কি খনিজ সম্পদ রয়েছে। খনিজ সম্পদ, খনিজ সম্পদ বাংলাদেশে মাটির নিচে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। এই খনিজ সম্পদগুলো হলো কয়লা, গ্যাস, চুনা পাথর ইত্যাদি। বনজ সম্পদ বাংলাদেশে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাংলাদেশে কেমন ধরনের বনজ সম্পদ রয়েছে আলোচনা করা যাক। বনজ সম্পদ, বনজ সম্পদ বাংলাদেশে মোট বনগ্রত ভূমি 24,938 বর্গ কিলোমিটার। এর মধ্যে এদেশের বনভূমি রয়েছে 16 বর্গ কিলোমিটার। এই বনভূমিতে প্রচুর রকমের গাছপালা পাওয়া যায়। এই গাছপালা আমাদের ঘর বাড়ির কাজে ব্যবহার করি এবং বিভিন্ন রকমের আসবাবপত্রের কাজেও ব্যবহার করা হয়। তাছাড়া এই গাছপালা থেকে আমরা বিভিন্ন রকমের ঔষধি পেয়ে থাকি। বাংলাদেশে যে পরিমাণে বনভূমি থাকার দরকার সে পরিমাণে বনভূমি নেই। তাছাড়া আমাদের এই বনভূমি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বাংলাদেশের এই বনভূমিতে বিভিন্ন রকমের পশু পাখি ও বাস করে। তাছাড়া আমাদের এই বনভূমি আমাদের ভারসাম্য এবং পরিবেশ রক্ষার কাজে আমাদের বিভিন্ন রকমের তাপমাত্রা এবং পরিবেশে ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশে যে পরিমাণে বনভূমি থাকার দরকার সেই পরিমাণে বনভূমি নেই। বাংলাদেশে বনভূমি রয়েছে শুধুমাত্র 16 বর্গ কিলোমিটার। আমাদের দেশে বনভূমি থাকার দরকার 25%। মৎস্য সম্পদ, মৎস্য সম্পদ মৎস্য সম্পদ বাংলাদেশের অনেক নদ নদী এদেশের দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত। এদেশে অনেক ছোট ছোট নদ নদী রয়েছে। এই নদ নদীতে আমরা প্রচুর পরিমাণে মিঠা পানির মাছ পেয়ে থাকি। এই মিঠা পানিতে মাছ জেলেরা নদীতে ধরে তাদের সংসারের অর্থ উপার্জন করে। তাছাড়া এই মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করে। তাছাড়া আমরা প্রচুর পরিমাণে এই নদীতে আমরা নদীতে সামুদ্রিক মাছও পেয়ে থাকি। তাছাড়া এই নদী বাঁধ আমাদের যোগাযোগ ব্যবস্থার কাজে ব্যবহার হয়ে থাকে। সমুদ্র সম্পদ, সমুদ্র সম্পদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে রয়েছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরে আমরা প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পেয়ে থাকি এবং আমরা এই সমুদ্রে লবণ তৈরি করি। এই লবণ তৈরি করে আমরা নিজেদের চাহিদা মেটাই এবং এই লবণ আমরা বিদেশে রপ্তানি করি, প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, প্রাণী সম্পদ। তাহলে
তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব প্রাণী সম্পদ। প্রাণী সম্পদ আমাদের প্রাণী সম্পদগুলোর মধ্যে রয়েছে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ইত্যাদি। এগুলো আমাদের গৃহপালিত পশু পাখি। এই গৃহপালিত পশু পাখি আমরা লালন পালন করে প্রচুর অর্থ উপার্জন করি এবং সংসারের প্রয়োজন মেটাতে পারি। এছাড়াও রয়েছে নানা রকমের পশু পাখি। যদিও জনসংখ্যার তুলনায় গুণগত সম্পদ যথেষ্ট পরিমাণে নেই, তবে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে এগুলো ব্যবহার করতে পারি এবং সীমিত সম্পদ আমাদের দেশের কাজে ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা প্রাকৃতিক সম্পদের ভূমিকা সম্পর্কে জানব। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ভূমিকা কেমন? প্রাকৃতিক সম্পদের ভূমিকা। প্রাকৃতিক সম্পদের ভূমিকা। বেঁচে থাকার জন্য মানুষ নানা রকমের কাজ করে। এসব মানুষের অর্থনৈতিক কাজ, এই কাজের উপর মানুষ ভিত্তি করে বিভিন্ন রকমের জীবিকা নির্বাহ করে। যেমন বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সীমিত। অন্যদিকে সম্পদের তুলনা দেশের জনসংখ্যা অনেক বেশি। এজন্য যথার্থ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হবে। প্রথমত আমরা জানব উৎপাদন ও কর্মসংস্থান। প্রাকৃতিক সম্পদের মধ্যে উৎপাদন ও কর্মসংস্থান কেমন? তাহলে আমরা জানি উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি কেমন? উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি কেমন? তাহলে জানা যাক, আমাদের দেশ কৃষি প্রধান। এদেশের মাটি খুব উর্বর। এই উর্বর মাটিতে আমরা বিভিন্ন রকমের ফসল উৎপাদন করে থাকি, যেমন ধান, পাট, ভুট্টা, গম, বিভিন্ন রকমের রবি শস্য। অন্যদিকে শিল্প উন্নয়ন করতে হবে পরিকল্পিতভাবে। কৃষি কাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে গ্রামে। ফলে গ্রামের মানুষ আর শহরের দিকে ছুটে যাবে না। সুষম খাদ্যের অভাব। সুষম খাদ্যের অভাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন জানা যাক সুষম খাদ্যের অভাব। আমাদের দেশে কেমন সুষম খাদ্যের অভাব রয়েছে? বর্তমানে গবাদি পশু, হাঁস, মুরগি, মৎস্য, এই 3 ধরনের প্রাণী সম্পদ থেকে আমরা সুষম খাদ্য অভাব মেটাতে পারি। এর ফলে সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে। অন্যদিকে লক্ষ লক্ষ
খামার সৃষ্টির ফলেও বহু মানুষ এই কর্মসংস্থায় অবস্থান করছে, ফলে এই শিশুর খাদ্যের আমরা অভাব মেটাতে পারছি। শেষ সুবিধার ব্যবস্থা। শেষ সুবিধার ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, শেষ সুবিধার ব্যবস্থা আমরা দেশে কিভাবে শেষ সুবিধার ব্যবস্থা করে দেশে বিভিন্ন রকমের ফসল উৎপন্ন করতে পারবো এবং দেশের অভাব মেটাতে পারবো। তাহলে জানা যাক শেষ সুবিধার ব্যবস্থা। নদ নদী, খাল, বিল, হাওরের পানি দিয়ে আমরা কৃষি কাজের শেষ যেতে ব্যবস্থা করে থাকি। বাংলাদেশের মৌসুমী এলাকাটাতে যখন নদ নদী, খাল, বিল, হাওর এগুলো শুকিয়ে যায়, তখন এই খাল, বিল, হাওর থেকে শুকনো মৌসুমে আমরা পানি উত্তোলন করে বিভিন্ন রকমের রবি শস্য চাষ করে থাকি। শুকনো মৌসুমে প্রচুর উৎপাদন অনেক বাড়ানো হয়, ফলে আমাদের সেচ ব্যবস্থা অনেক উন্নতি ঘটেছে। শিল্প উন্নয়ন ও ব্যবহার প্রসার। শিল্প উন্নয়ন ও ব্যবহার প্রসার। শিল্প উন্নয়ন ও ব্যবহার প্রসার। দেশে গ্যাস, কয়লা, চুনা পাথর আমাদের জীবনযাত্রা কাজে লাগছে, এভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার হচ্ছে এবং শিল্প উন্নয়নের প্রসার করছে। বনজ সম্পদের ভূমিকা। বনজ সম্পদের ভূমিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, বনজ সম্পদের ভূমিকা আমাদের কেমন থাকা দরকার সে বিষয় নিয়ে এখন আলোচনা করা যাক। বনজ সম্পদের ভূমিকা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এদেশে যে পরিমাণে বন থাকার দরকার সে পরিমাণে বন নেই। আমাদের দেশে এই বনের সংখ্যা হচ্ছে 16 ভাগ এবং এই বনের আয়তন হলো 24,938 বর্গ কিলোমিটার, কিন্তু আমাদের এই বন রয়েছে 16 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে, কিন্তু আমাদের এই বন থাকার দরকার 25%। আমাদের এই বনে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে। এই গাছপালা থেকে আমরা বিভিন্ন রকমের আসবাবপত্র এবং বাড়িঘর তৈরির কাজে ব্যবহার করি। তাছাড়া এই বনে নানান রকমের পশু পাখি রয়েছে। এই বনে বিভিন্ন রকমের ঔষধি গাছও পাওয়া যায়। আবার প্রকৃতিতে তাপমাত্রা কমানোর জন্য বনজ সম্পদের অত্যন্ত ভূমিকা রয়েছে। এজন্য পরিকল্পিতভাবে আমাদের বন আরো বেশি বেশি করে বাড়াতে হবে। দেশের প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহার করলে এদেশের কৃষি শিল্প যেমন উন্নতি হবে, মানুষের কর্মসংস্থান ও সৃষ্টি হবে। বাংলাদেশের জীব বৈচিত্র্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বাংলাদেশের জীব বৈচিত্র্য
কেমন সে বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের জীব বৈচিত্র্য। বাংলাদেশের জীব বৈচিত্র্য। বাংলাদেশের জীব বৈচিত্র্য প্রকৃতির মধ্যে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে তাকে সংক্ষেপে জীব বৈচিত্র্য বলা হয়। মানুষ, প্রাণী, কীট পতঙ্গ, জীব জগৎ প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখে বেঁচে থাকে। জলবায়ু ও তাপমাত্রা পরিবর্তনের ফলে জীব জগতের বিভিন্ন প্রাণী ও তরুণতার জন্ম ও মৃত্যু ঘটে। লক্ষ লক্ষ বছর ধরে আগের পৃথিবী জলবায়ুতে যে প্রাণী বেঁচে ছিল, তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের ফলে তাদের মধ্যে অনেক প্রাণী বিলুপ্ত হয়েছে। বাংলাদেশের জীব বৈচিত্র্যর অবস্থান। বাংলাদেশের জীব বৈচিত্র্যর অবস্থান। বাংলাদেশের জীব বৈচিত্র্য অবস্থান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের জীব বৈচিত্র্যর অবস্থান কেমন তাহলে জানা যাক। বাংলাদেশে একমাত্র প্রচুর বন জঙ্গলে জীবজন্তু ও পশু পাখি ছিল, কিন্তু জলাভূমিতে ছিল প্রচুর জলচর প্রাণী। এদেশের জনসংখ্যা বেড়ে যাওয়ায় জলাভূমি ভরাট করে ঘর বাড়ি, রাস্তাঘাট ও শহর নির্মিত হচ্ছে। জীব বৈচিত্র্যের উপর তা প্রভাব পড়েছে। ঘর বাড়ি ও রাস্তাঘাট নির্মাণের ফলে চাষাবাদের জমি কমে গেছে, ফলে জলচর প্রাণী ও মাছের বিস্তারে বাধা সৃষ্টি হয়েছে। ঘর বাড়ি, রাস্তাঘাট ও শহর গড়ে ওঠার ফলে দেশের কৃষি জমির পরিমাণ কমে গেছে। যেখানে সেখানে শিল্প কারখানা তৈরি হওয়ার ফলে কারখানার রাসায়নিক বর্জ্য নষ্ট হয়ে জমির উর্বরতা কমে গেছে। জমির উর্বরতা কমে যাওয়ার ফলে আমাদের দেশে কৃষিকাজের উপর ব্যাঘাত ঘটেছে। কৃষি উৎপাদনও কমে গেছে। বেশি মানুষের জন্য বেশি খাদ্য উৎপাদনের লক্ষ্য রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। এর ফলে বাধাগ্রস্ত হচ্ছে পোকামাকড়, পাখির বংশবিস্তার, এতেও জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে গাছপালা, প্রাণী সম্পদ, মৎস্য সম্পদের উপর চাপ পড়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জীব বৈচিত্র্য সম্পর্কে আমরা বিভিন্ন কিছু জানতে পারলাম। জীব বৈচিত্র্য, দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে গাছপালা, প্রাণী সম্পদ, মৎস্য সম্পদের উপর চাপ পড়েছে। শহরে গ্যাস ও পানির সরবরাহ কমে গেছে। গ্রাম অঞ্চলের গাছপালা কমে যাওয়ায় যেখানে তাপমাত্রা বেড়ে গেছে, জীব বৈচিত্র্য নষ্ট হওয়ার পরিণতি আমাদের জন্য ভয়ঙ্কর হবে। এই বিপদ মোকাবেলায় আমাদের সচেতন ও সক্রিয় থাকতে হবে।
বৈচিত্র্য রক্ষার জন্য করণীয়। জনসংখ্যা জীব বৈচিত্র্য রক্ষার জন্য আমাদের কি কি করণীয় তা আমাদের জানতে হবে। জীব বৈচিত্র্য রক্ষার জন্য করণীয়। জীব বৈচিত্র্য রক্ষার জন্য করণীয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীব বৈচিত্র্য রক্ষার জন্য আমাদের কি কি করণীয় সে বিষয় সম্পর্কে আমরা এখন জানব। তাহলে জানা যাক, জনসংখ্যা কমিয়ে আনতে হবে। কৃষির জমি নষ্ট করা যাবে না। কৃষিতে পরিমাণ মতো কীটনাশক ঔষধ ব্যবহার করতে হবে। কৃষির উৎপাদন জীব বৈচিত্র্য রক্ষার নীতি অনুসরণ করতে হবে। অপ্রয়োজনে সার ও কীটনাশক ব্যবহার করলে আমাদের এই জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাবে। স্বাভাবিক পানির প্রবাহ বন্ধ রাখতে হবে। জলাধার নির্মাণ ও সংরক্ষণ করতে হবে। রাসায়নিক দ্রব্য ব্যবহারের নিয়ম মেনে চলতে হবে। খনিজ সম্পদ ব্যবহারের প্রাকৃতিক নিয়ম মানতে হবে। বনজ সম্পদ বাড়াতে হবে এবং দেশে আরো বন সৃষ্টি করতে হবে। আমাদের দেশে যে পরিমাণে বনজ সম্পদ থাকার কথা সেই পরিমাণে আমাদের দেশে বনজ সম্পদ নেই। জীব বৈচিত্র্য রক্ষার জন্য সরকারি ও ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশের জীব বৈচিত্র্য সর্বোচ্চ হুমকির মুখে রয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে। জীব বৈচিত্র্য যেগুলো আমরা জীব বৈচিত্র্য রক্ষার জন্য করণীয়, এগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব বাংলাদেশের প্রধান প্রধান শিল্প। বাংলাদেশের প্রধান প্রধান শিল্প। প্রধান প্রধান শিল্প। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের প্রধান প্রধান শিল্পগুলো কি কি? বাংলাদেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ শিল্প খাত। মোট আভ্যন্তরীণ উৎপাদন জিডিপি এর খাতে অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশে ও বিদেশে উদ্যোক্তারা ইতিমধ্যে বিভিন্ন রকমের শিল্প আমাদের এদেশে গড়ে তুলেছে। বাংলাদেশে আর্থসামাজিক জীবনে যার ব্যাপক প্রভাব পড়েছে সেগুলো হলো পাট শিল্প, বস্ত্র শিল্প, পোশাক শিল্প, চিনি শিল্প, চামড়া শিল্প, চিংড়ি শিল্প, সার শিল্প, ঔষধ শিল্প, চা শিল্প, তুলা শিল্প ইত্যাদি। পাট শিল্প প্রথমে জানা যাক পাট শিল্প। পাট শিল্প প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাট শিল্প 1951 সালে নারায়ণগঞ্জের আদমজী জুট মিল প্রতিষ্ঠান নামে একটি পাট শিল্প গঠিত হয়।
এদেশে একমাত্র প্রধান অর্থকরী ফসল হলো পাট। পাটকে আমরা সোনালী আঁশ বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো কোন ফসলকে আমরা সোনালী আঁশ বলে থাকি? পাটকে আমরা সোনালী আঁশ বলে থাকি। পাট বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, তাই পাটকে আমরা সোনালী আঁশ বলে থাকি। পাট বিক্রি করে কৃষক তার পরিবারের টাকার চাহিদা পূরণ করে। এক সময় পাট কলগুলো শুধু পাটের বস্তা উৎপাদন করত। এখন পাট দিয়ে তারা নানা রকমের পণ্য সামগ্রী এবং বিভিন্ন রকমের বিদেশি উৎপাদনের সম্ভাবনা তৈরি করেছে। ভবিষ্যতেও আরো বেশি হবে। বস্ত্র শিল্প। বস্ত্র শিল্প। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বস্ত্র শিল্প থেকে কি কি পেয়ে থাকি তাহলে সেগুলো এখন আমরা জানব। 1947 সালে এদেশের মাত্র 8টি বস্ত্র কল ছিল। বর্তমানে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, টাঙ্গাইল প্রভৃতি অঞ্চলে প্রচুর বস্ত্র ও সুতা কল রয়েছে। বাংলাদেশে তুলনামূলকভাবে কম মূলধন ও অধিক শ্রমিক ব্যবহার করে এই শিল্পের উৎপাদন বাড়ানো হয়। শিল্প উন্নয়নের প্রাথমিক পর্যায় হলো বস্ত্র শিল্পের প্রাধান্য। পোশাক শিল্প। পোশাক শিল্প সাম্প্রতিককালে বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত শতকের 80 দশকে এই শিল্পের অগ্রযাত্রা শুরু হয়। অতি অল্প সময়ে এই শিল্পটি দেশের বৃহত্তম রপ্তানি শিল্প হিসেবে গড়ে উঠেছে। দেশে বর্তমানে প্রায় 3000-এরও বেশি এই শিল্পে লোক কাজ করে। এতে প্রায় 40 লক্ষ শ্রমিক রয়েছে। বাংলাদেশের আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোতে প্রচুর পোশাক কাটা শিল্পের রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা হয়। চিনি শিল্প। চিনি শিল্প বাংলাদেশে প্রচুর আখের চাষ হয়। এই আখ থেকে আমরা চিনি এবং গুড় তৈরি করি। 1933 সালে নাটোরের গোপালপুরে প্রথম চিনি কল প্রতিষ্ঠান হয়। বর্তমানে দেশে 17টি চিনি কল রয়েছে। আমাদের যে পরিমাণে চিনির চাহিদা রয়েছে সে পরিমাণে আমরা চিনি পাই না। এই চিনি আমাদের বিদেশ থেকে রপ্তানি করে আনতে হয়। কাগজ শিল্প। কাগজ শিল্প তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন জানা যাক কাগজ শিল্প। আমাদের দেশে কেমন কাগজ শিল্পের চাহিদা রয়েছে। 1953 সালে চন্দ্রঘোনা কর্ণফুলী কাগজে কল স্থাপিত হওয়ার মধ্য দিয়ে এদেশের কাগজ শিল্পের যাত্রা শুরু হয়। স্থানীয় বাঁশ ও
বেতকে ব্যবহার করে কাগজ শিল্প উৎপন্ন করা হয়। এ দেশে এখন সরকারি ও বেসরকারি খাতে অনেক কাগজ শিল্প রয়েছে। সরকারি পর্যায়ে কর্ণফুলী, পাকশি, খুলনা, হাটবোর্ড ও নিউজ প্রিন্ট মিল ছাড়াও বেসরকারি পর্যায়ে বসুন্ধরা ও মাগুরা পেপার মিলস উল্লেখযোগ্য কাগজ শিল্প প্রতিষ্ঠান রয়েছে। সার শিল্প। সার শিল্প কৃষি প্রধান বাংলাদেশের খাদ্য উৎপাদন কাজে প্রচুর পরিমাণে আমাদের সারের প্রয়োজন। 1961 সালে সিলেটের ফেনুগঞ্জে প্রথমে প্রাথমিক গ্যাস ভিত্তিক সারের কারখানা প্রতিষ্ঠান করা হয়। এদেশে মোট 8টি সার কারখানা রয়েছে। বাংলাদেশের সারের চাহিদা পূরণের জন্য কয়েকটি কারখানা উৎপাদন যথেষ্ট নয়। আমাদের চাহিদা পূরণ না হলেও এ সার আমরা বিদেশ থেকে প্রতি বছর প্রচুর সার আমদানি করে আনি। সিমেন্ট শিল্প। সিমেন্ট শিল্প পাকা ঘর, বাড়ি, দালান কোঠা ও শহর উন্নয়নের কাজেও সিমেন্ট ব্যবহার করা হয়। চুনাপাথর ও প্রাকৃতিক গ্যাসে এর সিমেন্ট সমন্বয় সিমেন্ট উৎপাদিত হয়। 1940 সালে স্নাতক সিমেন্ট কারখানার মাধ্যমে এদেশে সিমেন্ট শিল্পের যাত্রা শুরু হয়। বর্তমানে বাংলাদেশের বড় ও মাঝারি আকারে 12টি সিমেন্ট শিল্প রয়েছে। এসব কারখানায় মোট চাহিদার অর্ধেক সিমেন্ট উৎপাদিত হয়। বাকি সিমেন্ট আমরা বিদেশ থেকে আমদানি করে আনি। ঔষধ শিল্প। ঔষধ শিল্প বাংলাদেশে বর্তমানে ঔষধ একটি সম্ভাবনায় শিল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এক সময় আমাদেরকে প্রচুর অর্থ খরচ করে বিদেশ থেকে ঔষধ আমদানি করে আনতে হতো। এখন আর আমাদের তা করতে হয় না। এখন বাংলাদেশে অনেক সরকারি ও বেসরকারি ঔষধ শিল্প গড়ে উঠেছে। আমাদের বাংলাদেশের চাহিদা পূরণের পরও এই ঔষধগুলো অনেকে বিদেশে আমদানি করে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। চামড়া শিল্প। চামড়া শিল্প প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা চামড়া শিল্প থেকে কি কি পেয়ে থাকি জানা যাক। বাংলাদেশে প্রচুর গরু, ছাগল ও মহিষ পালন করা হয়। এদেশে বহু আগ থেকে চামড়া ও টেনারি শিল্প গড়ে উঠেছে। জুতা ও ব্যাগ তৈরি কাজে এই চামড়া শিল্প ব্যবহার রয়েছে। এখন বাংলাদেশে কিছু সংখ্যক চামড়া শিল্প কারখানা তৈরি হচ্ছে। সেখানে দেশের গরু, ছাগল ও মহিষের
এদের চামড়া থেকে জুতা, ব্যাগ সহ নানা উন্নত মানের জিনিস তৈরি করেছে। কোনো কোনো কোম্পানি বিদেশেও তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করেছে। চা শিল্প। চা শিল্প চা শিল্প চা বাংলাদেশের অতি পুরাতন শিল্প। সিলেট অঞ্চলে প্রচুর চা উৎপাদিত হয়। এছাড়া পার্বত্য চট্টগ্রাম, দিনাজপুর, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদেরকে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করলাম। তোমরা সুস্থ থাকবে, নিজ নিজ বাসায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করবে এবং বাহিরে রাস্তাপথে বের হওয়ার সময় অন্তত মাস্ক ব্যবহার করবে, নিজেরা করবে এবং অন্যদেরকে করতে বলবে। মাছ, মাংস, দুধ, ডিম এগুলো ভালো করে সিদ্ধ করে খেতে খাবে। 20 সেকেন্ড অন্তত হ্যান্ড স্যানিটাইজার অথবা অন্য সাবান দিয়ে হাতটা পরিষ্কার করবে এবং অন্য গৃহপালিত পশু পাখির কাছে যখন তোমরা যাবে তখন হাতে গ্লোভ ব্যবহার করবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।